আজকে অবশ্য এটা রায়ের জন্য ছিল না, এটা আজকে শুনানির জন্য ছিল। আজকে গতকাল ওনারা যেটা বলেছিলেন যে এটা আজকে শুনানি শুরু করবেন এবং আজকে শুনানি শেষ করবেন। তো আজকে শুনানি শেষ করলে আমাদের ধারণা ছিল যে বর্তমান মাননীয় প্রধান বিচারপতির অবসরের আগে হয়তো এটার রায়টা হবে। তো আজকে ওনারা একটু এই ব্যাপারে ভিন্ন একটা অবস্থান নিলেন, কারণ আমার অবস্থান যেটা ছিল কোর্টে যে পঞ্চদশ সংশোধনীটা নানানভাবে ত্রুটিপূর্ণ, পদ্ধতিগতভাবে এটার অনেকগুলো ত্রুটি আছে, যেই প্রক্রিয়ায় সংশোধনীটা পাশ হয়েছে সেটা খুবই ত্রুটিপূর্ণ ছিল। কাজেই ওই পদ্ধতিগত ত্রুটির কারণে এটাকে পুরোটাকে বাতিল করা যায়। এমনকি আমরা যদি পঞ্চদশ সংশোধনীর বিষয়বস্তুটাও দেখি, যে এই বিষয়বস্তুটা হলো একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, এবং যেটা আমি আরও একটা বলেছিলাম যে এখানে দেশের গণতান্ত্রিক রিপাবলিকান চরিত্র নষ্ট করে এক ধরনের কর্তৃত্ববাদী নেক্রোক্র্যাটিক একটা চরিত্র এখানে এস্টাবলিশ করা হয়েছে। তো পদ্ধতিগত এবং এই যে পুরো সংশোধনীর যে উদ্দেশ্য সেটার ভিত্তিতে এটাকে সম্পূর্ণ বাতিল করা যায়। কিন্তু এখানে যেহেতু পঞ্চদশ সংশোধনীটা হয়েছিল পঞ্চম সংশোধনী মামলার রায়ের পরে, এবং পঞ্চম সংশোধনী মামলায় সংবিধানের পঞ্চম সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করা হয়, যেখানে অনেক কিছু পরিবর্তন করা হয়েছিল সংবিধানে। এবং একটা আর্গুমেন্ট এটা হাইকোর্টেও বলা হয়েছিল, এখানেও বলা হয়েছিল যে যদি পুরোটা বাতিল করা হয় তাহলে কিছু সমস্যা তৈরি হতে পারে। তো আমার সেই ব্যাপারে বক্তব্য ছিল যে এইগুলো সমস্যা সমাধান করা সম্ভব, এবং আপিল বিভাগ তার মতামতের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারে। এবং অনেকগুলো সমস্যা যেগুলো বলা হচ্ছে যে খুব জটিল, এগুলো আসলে গভীরে গিয়ে দেখলে দেখা যায় এগুলো কোনো সমস্যাই না। যেমন একটা বলা হচ্ছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে না, কিন্তু এটা আমরা আরও বিভিন্ন রায়গুলো পর্যালোচনা করে দেখেছি যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে। তারপরে চতুর্থ সংশোধনীতে জাতীয় দলের একটা ধারণা যুক্ত করা হয়েছিল বাকশাল, বলা হয়েছিল যে এটা ফিরে আসবে। এটাও ভুল ধারণা, কারণ সংসদের পরে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা চালু হয়েছে। কাজেই দ্বাদশ সংশোধনী যেহেতু একটা পরবর্তী আইন, এটা অবশ্যই চতুর্থ সংশোধনীর উপর প্রিভেল করবে। কাজেই অনেক আইনগত নীতি পদ্ধতি আছে যার মাধ্যমে এই ধরনের ইনকনসিস্টেন্সির কথা, যেগুলো অন্য কোনো কাউন্সিল আদালতের নজরে আনছিলেন, আমার মতে এগুলো কোনো সমস্যাই না। এগুলো ওনারা রায়ের মাধ্যমে অ্যাড্রেস করতে পারতেন। রায়ের মাধ্যমে অ্যাড্রেস না করলেও প্রয়োজনীয় নীতিমালা আছে, আইন ব্যাখ্যার নীতিমালা, সাংবিধানিক নীতিমালা, যার ভিত্তিতে এগুলো সমাধান হয়। কিন্তু মনে হয় সমস্যাটা আজকে যেটা দাঁড়িয়েছে, ওনারা বুঝতে পেরেছেন যে এই জিনিসগুলো বুঝতে হলে, যেমন আমি আপনাদেরকে যে জাস্টিফিকেশন কথাগুলো বলছিলাম, এগুলো বুঝতে হলেও তো ওনাদেরকে এই জিনিসটা আর একটু সময় নিয়ে শুনতে হবে। তো হয়তো সেই সময়টা ওনারা মনে করেছেন যে এখন ওনাদের কাছে নাই। আরেকটা কারণ যেটা মনে হলো যে কোর্ট এটা শুনতে আগ্রহী না, সেটা হলো আপনারা তো জানেন যে দেশে একটা জুলাই সনদ হয়েছে, সেই সনদ বাস্তবায়নের জন্য একটা আদেশও হয়েছে। তো ওনাদের একটা ধারণা হয়েছে যে যেহেতু এই বিষয়টা সংসদ হয়তো আগামী 2 মাসের মধ্যেই বা 2-3 মাস পরেই এই জিনিসগুলো বিবেচনা করবে, তো এখন এই পর্যায়ে এই গভীর একটা অ্যানালাইসিসে ওনাদের ঢোকার প্রয়োজন আছে কিনা। তো সেটাও আমি কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে সংসদ যেই বিষয়টা দেখবে আর আদালত যেটা দেখবে, সে দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আদালত দেখবেন যে পঞ্চদশ সংশোধনীটা সঠিকভাবে পাশ হয়েছে কিনা, এটা সাংবিধানিক কিনা, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। আদালতের বিচার্য বিষয় এইটুকুই। আর সংসদের তো কাজের পরিধি সম্পূর্ণ ভিন্ন, সেটা সংশোধন করা, সংবিধানের সংস্কার করা ইত্যাদি। আর হয়তো 2-1টা জিনিস আমরা এটাও বলেছিলাম যে আদালত যদি কিছু পর্যবেক্ষণ দেয় কিছু জিনিসের ব্যাপারে, সেটা এই যে পরবর্তী যে প্রসেস, নির্বাচনের পরে সংসদ গঠিত হওয়ার পরে যে সংস্কার প্রক্রিয়া, সেটাকে এটা সাহায্যও করতে পারে। কাজে ওনারা তো ভাবছেন যে এটা করাটা পুরোটা একটা
রিডান্ডেন্ট এক্সারসাইজ হতে পারে, কিন্তু আমরা বলার চেষ্টা করেছি যে এটা বরং এই যে এফোর্টটা হবে এটাকে সাহায্য করবে। কোর্ট থেকে যদি আমরা কিছু নির্দেশনা পাই সেই নির্দেশনাটা পরবর্তী প্রক্রিয়াটাকে সাহায্য করতে পারে। কিন্তু কোর্ট দেখা গেছে যে এটা মনে করেছেন যে এটা এই মুহূর্তে না শোনাটাই হয়তো ভালো হবে। আপনাদেরকে ধন্যবাদ।